একটা সুন্দরী মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চ্যাট, তারপর ডেটে যাওয়া, আর পরের দিন সবাই আপনাকে খুঁজে পেল একটা সুটকেসে, তাও আবার টুকরো করা অবস্থায়। কি ব্যাপারটা শুনতে ঠিক সিনেমার প্লটের মতন লাগছে, তাই না? কিন্তু না, এটা বাস্তবের এক নৃশংস রক্তহীন করা ঘটনা। নমস্কার, আমি শ্বেতস্মী। আজকের এই ডিজিটাল যুগে আমরা সবাই যেন একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছি সোশ্যাল মিডিয়ার উপর। আজকাল আমরা খুব সহজেই অনলাইনে কাউকে পছন্দ করে ফেলি, কিছুদিন চ্যাট করি, আর তারপরই সিদ্ধান্ত নেই মুখোমুখি দেখা করার। কিন্তু এই দেখা করার আগে কি আমরা কখনো ভেবে দেখি যে মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে আদতে কেমন মানুষ? সে কি সত্যি বিশ্বাসযোগ্য নাকি একটি সাইকোপ্যাথ? আমরা ভুলে যাই একটা সম্পূর্ণ অচেনা মানুষকে শুধুমাত্র তার প্রোফাইল পিকচার আর চ্যাটের ভিত্তিতে বিশ্বাস করে ফেলা কতটা ভয়ানক হতে পারে। আজ আমি আপনাদের এমন এক ঘটনা বলবো যেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন কেন আমাদের বাবা মা বারবার সতর্ক করে দেন এবং বারণ করে অচেনা মানুষদের সঙ্গে দেখা করতে। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই গা ছমছমে ঘটনাটা, যেটা আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে ভাবিয়ে তুলবে অনলাইন ডেটিংয়ের নৃশংস অন্ধকার দিক নিয়ে। বছরের শুরু, জানুয়ারি মাস। 28 বছর বয়সী দুষ্যন্ত শর্মা টিন্ডারে এক নতুন অ্যাকাউন্ট খুলল, তবে সে নিজের নাম রেখেছিল ভিভান কোহলি। কারণ ভিভান কোহলি শুনতে বেশ স্নোবি, বেশ অভিজাত্যপূর্ণ। আর এই নামটা ব্যবহার করে দুষ্যন্ত ভাবছিল কেননা একটু ক্লাসি ইমেজ তো তৈরি করা যেতেই পারে। এক মাস পর ফেব্রুয়ারি মাসে তার টিন্ডারের মাধ্যমে পরিচয় হলো প্রিয়া শেঠ নামের এক 27 বছর বয়সী মেয়ের সঙ্গে। সেই সময় দুষ্যন্ত প্রিয়াকে বানিয়ে বানিয়ে বলতে লাগলো, আমার দিল্লিতে বিশাল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, 3টে বিলাসবহুল গাড়ি রয়েছে এবং আমাকে প্রায় দুবাই যেতে হয় ব্যবসার কারণে। প্রিয়া তখন তাকে বিশ্বাস করতে লাগলো, অথচ দুষ্যন্ত আসলে ছিল জয়পুরের এক মাইনিং কোম্পানির সাধারণ প্রজেক্ট ম্যানেজার, যেখানে মাস শেষে যা মাইনে আসতো তা দিয়েই তার সংসার চলে যেত। কিন্তু প্রিয়া এসবের তোয়াক্কা না করে বলল, তোমার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসি। এইভাবে 3 মাস ধরে দুষ্যন্ত আর প্রিয়া একে অপরের সঙ্গে মেসেজ করছিল, ফোনে কথা বলছিল, একে অপরকে জানছিল। এক সময় মে মাসে তারা ঠিক করলো একে অপরের সঙ্গে সরাসরি দেখা করবে। কিন্তু দুষ্যন্ত জানতো না যে সেই দেখাই তার জীবনের শেষ দেখা হবে। কি ঘটলো সেই দিন? একটা অসাধারণ মোড় নেবে ঘটনাটি, এবার সেটাই বলবো আপনাদের। 2রা মে সন্ধ্যা 7টা। দুষ্যন্ত তার মারুতি অল্টো গাড়িতে চেপে বাড়ি থেকে বেরোলো। পরিবারকে বলল 1 ঘন্টার মধ্যে সে ফিরে আসবে। কিন্তু রাত যত গভীর হতে লাগলো সময়টা এগিয়ে এলো 9:45 দিকে। ঠিক তখনই দুষ্যন্তের ফোন বেজে উঠল। ফোন করেছে তার স্ত্রী বিট্টু শর্মা। হ্যাঁ, গল্পের প্রথম টুইস্ট এখানেই। দুষ্যন্ত আসলে বিবাহিত, তার 1.5 বছরের একটি সন্তানও রয়েছে, কিন্তু প্রিয়াকে সে এই সত্যিটা জানায়নি। প্রিয়ার কাছে দুষ্যন্ত বা ভিভান কোহলি নামের পরিচিত ব্যক্তিটি একজন চমকপ্রদ অবিবাহিত মিলিয়নিয়ার ব্যবসায়ী। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। রাত প্রায় 9:30 নাগাদ বিট্টু ফোন করতেই দুষ্যন্ত শান্ত গলায় জানালো, পুলিশ তার কোম্পানির একটি ট্রাক আটক করেছে। ট্রাক ছাড়াতে বেশ খানিকটা টাকার প্রয়োজন, তাই সে হয়তো রাতে বা পরের দিন সকালে ফিরবে। কিন্তু রাত কেটে ভোর হয়ে গেল, দুষ্যন্ত ফিরল না। 3রা মে সকাল 9:30। এবার দুষ্যন্ত ফোন করলো বাড়িতে, কিন্তু এখন তার কণ্ঠে আতঙ্ক।
বাবা আমাকে বাঁচাও, এই মেয়েটাকে 10 লাখ টাকা দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলবে। এমন কথা শুনে বাবা রামেশ্বর শর্মার গলদঘর্ম অবস্থা। তিনি কিছু বলতে যেতেই ফোনের ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। হুমকি ভরা কণ্ঠে মেয়েটা বলল, মাত্র 20 মিনিট সময় দিচ্ছি, যদি দুষ্যন্তের অ্যাকাউন্টে টাকা না আসে ওকে মেরে ফেলবো। আতঙ্কে কাঁপতে কাঁপতে রামেশ্বর বললেন, আমাদের কাছে এত টাকা নেই, ব্যাংকে মাত্র 3 লাখ টাকা পড়ে আছে। ঠিক আছে, তাহলে সেটাই পাঠিয়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে কলটি কেটে গেল। ছেলেকে বাঁচানোর তাগিদে রামেশ্বর পুলিশের কাছে না গিয়ে সরাসরি ব্যাংকে ছুটলেন। দুপুর 12টা নাগাদ তিনি তার অ্যাকাউন্ট থেকে দুষ্যন্তের অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠিয়েও দিলেন। কিন্তু তারপরও ছেলের কোনো খবর নেই। দুষ্যন্তের ফোনে ফোন করলেই শুধু সুইচ অফ বলতে লাগলো। এদিকে দুষ্যন্তের স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা পুলিশে খবর দিয়েছে। রাত প্রায় 8:30। হঠাৎ ছুটওয়াড়া পুলিশ স্টেশন থেকে রামেশ্বর শর্মাকে বলা হলো, SMS হাসপাতালে যান, একটি মৃতদেহ শনাক্ত করতে হবে। রামেশ্বর সেদিন রাতেই হাসপাতালে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার ছেলে দুষ্যন্তকে কেউ টুকরো টুকরো করে কেটে ফেলেছে। হতভাগ্য বাবা জানতে পারলেন জয়পুর দিল্লি হাইওয়ের ধারে একটি বেগুনি রঙের সুটকেসে ভরে দুষ্যন্তের দেহ ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এই নৃশংস হত্যার কারণ কি? দুষ্যন্ত কি শুধু তার বিয়ের কথা লুকিয়েছিল বলেই প্রিয়া তাকে এভাবে হত্যা করলো, নাকি এই ঘটনার পিছনে লুকিয়ে আছে আরও গভীর অন্ধকার কোনো ষড়যন্ত্র? এবার সেই রহস্যই উন্মোচন করব। প্রিয়া শেঠ 27 বছরের এক তরুণী, যার চোখে সবসময় স্বপ্নের ঝিলিক। ছোট্ট শহরের মেধাবী ছাত্রী, 10ম শ্রেণীতে 90%, দ্বাদশে 85% নাম্বার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। নাচ, বিতর্ক, মঞ্চ সব ক্ষেত্রেই তার ছিল জয়ের রেকর্ড। কিন্তু দ্বাদশ শ্রেণীর পর জয়পুরের মতো বড় শহরে পা রাখতেই প্রিয়ার জীবনের মোড় ঘুরে যায়। বড় শহরের চকচকে রাত, জাঁকজমক আর অর্থের মোহ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতে। প্রিয়া শুরু করে একটি এসকর্ট সার্ভিসের দালালি। টাকার বিনিময়ে বড়লোক হাই প্রোফাইল ক্লায়েন্টদের জন্য রাতের সঙ্গী জোগাড় করাই হয়ে ওঠে তার কাজ। কিন্তু প্রিয়া শুধু দালালি করেই থামেনি। সময়ের সাথে সাথে সে এই নিষিদ্ধ ব্যবসার খুঁটিনাটি শিখে নেয় এবং নিজেই একটি এজেন্সি খোলে। এরপরই শুরু হয় তার ঠকবাজির খেলা। এইবার তার পদ্ধতি ছিল বেশ চালাকি ভরা। কোনো বড়লোক ক্লায়েন্ট এসকর্ট বুক করতে চাইলে প্রিয়া হোয়াটসঅ্যাপে একের পর এক সুন্দরী মেয়ের ছবি পাঠাতো। ক্লায়েন্ট যখন তার পছন্দের মেয়েকে বেছে নিত, প্রিয়া ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স হিসাবে 30,000 টাকা হাতিয়ে নিত। এরপরই সে তার ফোন বন্ধ করে দিত ক্লায়েন্টকে ফাঁকি দিয়ে। এভাবে প্রায় 50-60 জনকে ঠকানোর পর এক ব্যবসায়ীর করা পুলিশ রিপোর্টের ভিত্তিতে 2014 সালে প্রথমবার জেলে যায় প্রিয়া। কিন্তু জেল জীবন তাকে থামাতে পারেনি। 1 বছর না ঘুরতেই সে আবারও জেলে যায়, এবার একটি এটিএম মেশিন ভেঙে টাকা চুরির অভিযোগে। এভাবে ধীরে ধীরে কোটিপতি হওয়ার স্বপ্ন একটা সাইকিক অবসেশনে পরিণত হয় প্রিয়ার। এরপর 2017 সালে প্রিয়া এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু 2018 সালে সেই যুবকেরই বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা করে 7.5 লাখ টাকা হাতিয়ে নিয়ে পালায় প্রিয়া। এরপরই আসে দুষ্যন্ত ওরফে ভিভান কোহলি। ভিভানের সম্পদের কথা জানতে পেরে প্রিয়ার লোভ আরও বেড়ে যায়। কিন্তু শুধু লোভের বশে কি কেউ একজনকে এভাবে টুকরো টুকরো করে কাটতে পারে? দুষ্যন্তের খুনের পিছনে কি শুধু প্রিয়ারই হাত ছিল, নাকি আরও কেউ জড়িত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের গল্পের আরও গভীরে যেতে হবে। দুষ্যন্ত যেমন তার স্ত্রীকে মিথ্যে বলে প্রতারণার জাল বুনেছিল, ঠিক তেমনই প্রিয়াও তার লিভ ইন পার্টনার দীক্ষান্তের ব্যাপারে সবকিছু গোপন রেখেছিল।
কিন্তু এই গোপনীয়তার আড়ালে লুকিয়ে ছিল অন্ধকার এক পরিকল্পনা, যা শেষ পর্যন্ত রক্তাক্ত এক ট্র্যাজেডিতে রূপ নেয়। 2018 সালের ফেব্রুয়ারি মাসে 21 বছর বয়সী দীক্ষান্তের সঙ্গে প্রিয়ার প্রথম দেখা। দীক্ষান্তের চোখে ছিল এক ধরনের ধূর্ত ভাব, আর প্রিয়ার মনে তখন একাকিত্বের ভার। মার্চ মাসেই প্রিয়া সিদ্ধান্ত নেয় সে তার থেকে 6 বছরের ছোট এই যুবকের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকবে। কিন্তু দীক্ষান্ত ছিল আদ্যপান্ত প্রতারক। মাত্র 21 বছর বয়সেই সে মুম্বাই থেকে 25 লক্ষ টাকা জালিয়াতি করে জয়পুরে গা ঢাকা দিয়েছিল। তবে প্রিয়াকে সে সবকিছু খুলেই বলেছিল। হয়তো ভেবেছিল প্রিয়ার মধ্যে সে একজন সঙ্গী খুঁজে পেয়েছে যে তার অন্ধকার কাজগুলোকে সমর্থন করবে। কিন্তু প্রিয়ার মাথায় তখন অন্য পরিকল্পনা খেলা করছিল। সে জানত ভিভান, যার আসল নাম দুষ্যন্ত, এক ধনী পরিবারের ছেলে। তার পরিবার থেকে টাকা আদায় করলেই তার এবং তার লিভ ইন পার্টনার দীক্ষান্তের জীবন বদলে যাবে। এই চিন্তা থেকেই প্রিয়া এক ভয়ানক পরিকল্পনা করে ভিভানকে অপহরণ করার। 2রা মার্চ রাতের অন্ধকারে প্রিয়ার ফ্ল্যাটে ঘটনার সূত্রপাত। ভিভানকে প্রথমে একটি কফি শপে ডেকে প্রিয়া তার ফ্ল্যাটে যাওয়ার আমন্ত্রণ জানায়। একজন সুন্দরী মেয়ের রাতের বেলা ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব পেয়ে ভিভানও রাজি হয়ে যায়। কিন্তু সে একেবারেই অজ্ঞাত ছিল যে তার জন্য অপেক্ষা করছে দীক্ষান্ত এবং তার বন্ধু লক্ষ ওয়ালিয়া। ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই দীক্ষান্ত এবং লক্ষ ভিভানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ছিল দড়ি আর মুখে এক ধরনের পৈশাচিক হাসি। ভিভানকে মেঝেতে ফেলে বেঁধে ফেলা হয়, তার মুখে কাপড় গুজে দেওয়া হয় যাতে সে চিৎকার করতে না পারে। এতক্ষণ সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু হঠাৎই সমস্যা দেখা দেয় ভিভানের মানিব্যাগ নিয়ে। ভিভানের প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করার পর প্রিয়া তার ভোটার কার্ড দেখে চমকে ওঠে। সে বুঝতে পারে এই লোকটি ভিভান কোহলি নয়। ভোটার কার্ডে লেখা ঠিকানা দেখে প্রিয়া আরও হতবাক হয়, কারণ সেখানে লেখা ছিল যে ভিভানের বাড়ি দিল্লিতে নয়, জয়পুরেই। ভিভান আসলে স্থানীয় লোক। এই সত্য প্রকাশ পেতেই দীক্ষান্ত এবং লক্ষ্যের মাথায় হাত পড়ে যায়। তারা ভেবেছিল ধনী পরিবারের ছেলেকে ফাঁদে ফেলেছে, কিন্তু বাস্তবে তারা ধরা দিয়েছে এক সাধারণ যুবকের ফাঁদে। প্রিয়া রাগে ফুঁসতে থাকে। মেঝেতে শুয়ে থাকা ভিভানকে সে সজোরে লাথি মারে। তার চোখে তখন ক্ষোভ আর হতাশার আগুন। এদিকে রাত 9:45টার দিকে ভিভানের ফোন বেজে ওঠে। ফোন করে তার স্ত্রী। প্রিয়া প্রথমে ঘাবড়ে যায়। প্রথমবার ফোন কেটে যাওয়ার পর প্রিয়া ভিভানের মুখ খুলে দেয় এবং তাকে হুমকি দেয়, বাড়িতে যদি বলিস তুই এখানে আছিস তাহলে এখনই তোকে মেরে ফেলবো, তাই বাড়িতে কোনো মিথ্যে কথা বলে ফোনটা কাট। দ্বিতীয়বার ফোন এলে ভিভান তার স্ত্রীকে বলে, পুলিশ আমাদের কোম্পানির একটি ট্রাক আটক করেছে। ট্রাক ছাড়তে বেশ খানিকটা টাকা লাগবে, আমি হয়তো রাতে বা ভোরে ফিরব। এরপর সারা রাত ধরে প্রিয়া, দীক্ষান্ত এবং লক্ষ্য ভিভানের ওপর অমানবিক অত্যাচার চালায়। তাদের হাতে ভিভান রাতারাতি এক জীবন্ত লাশে পরিণত হয়। সকালবেলায় আধমরা অবস্থায় পড়ে থাকা ভিভানকে দিয়ে তারা তার বাড়িতে ফোন করায় এবং 10 লক্ষ টাকা দাবি করে। কিন্তু ভিভানের বাবা মাত্র 3 লক্ষ টাকা পাঠানোর কথা বলতেই প্রিয়ার মাথা আরও গরম হয়ে যায়। এদিকে ভিভান ইতিমধ্যে প্রিয়া, দীক্ষান্ত এবং লক্ষ্যের মুখ চিনে ফেলেছে। প্রিয়া এবং তার সঙ্গীরা তখন এক ভয়ানক সিদ্ধান্ত নেয় ভিভানকে হত্যা করার। কিন্তু ঠিক কিভাবে তারা ভিভানকে হত্যা করেছিল আর কিভাবেই বা তাদের এই নৃশংস অপরাধ ধরা পড়েছিল, সেই গল্প আরও রোমাঞ্চকর, আরও মর্মান্তিক। এবার সেটাই বলবো আপনাদের। দুষ্যন্তের বাবা ব্যাংকে 3 লাখ টাকা জমা করার পরই দীক্ষান্ত এবং লক্ষ্য দুষ্যন্তের ডেবিট কার্ড নিয়ে এটিএমের দিকে ছুটে যায়।
তাদের মনে তখন টাকার লোভ আর উত্তেজনার ঝড়। কিন্তু সেখানে গিয়েই তারা মুখোমুখি হয় এক কঠিন বাস্তবতার। দুষ্যন্তের ডেবিট কার্ড দিয়ে একদিনে সর্বাধিক 25,000 টাকার বেশি তোলা যায় না। অর্থাৎ এই 3 লাখ টাকা তোলার জন্য তাদেরকে 12 দিন অপেক্ষা করতে হবে। নিজেদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাওয়ার এই খবর পেয়ে দীক্ষান্ত এবং লক্ষ হতাশ হয়ে বাড়ি ফেরে। তাদের চোখে তখন ক্ষোভ আর হতাশার ছায়া। প্রিয়া যখন এই কথা জানতে পারে তার মাথায় তখন রাগে আগুন জ্বলে ওঠে। সে দুষ্যন্তকে আবারও মারধর করে। তার চোখে তখন ক্ষোভের আগুন আর হাতে ছিল এক ধরনের পাগলামির ঠান্ডা নিষ্ঠুরতা। কিছুক্ষণ পরই তারা সিদ্ধান্ত নেয় দুষ্যন্তকে এবার শেষ করে ফেলতে হবে। প্রথমে তারা দুষ্যন্তকে শক্ত করে বেঁধে খাটে শোয়ায়। তারপর তার হাত দুটো খাটের সঙ্গে বাঁধা হয়। লক্ষ এসে দুষ্যন্তের পা দুটো চেপে ধরে আর দীক্ষান্ত বসে যায় দুষ্যন্তের বুকের উপর। পাশে পড়ে থাকা বালিশটি তুলে নিয়ে দীক্ষান্ত দুষ্যন্তের মুখে চেপে ধরে। দুষ্যন্তের চোখে তখন আতঙ্কের ছায়া, কিন্তু সে কিছুই করতে পারে না। এদিকে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে প্রিয়া দুষ্যন্তের ওপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক কোপ বসাতে থাকে দুষ্যন্তের ঘাড়ে, বুকে, গলায়। মোট 11 বার প্রিয়া দুষ্যন্তের শরীরে আঘাত করে। এই অমানবিক নির্যাতনের ফলে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি দুষ্যন্ত। কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ বেরিয়ে যায়। এরপর তারা 3 জন মিলে দুষ্যন্তের মৃতদেহকে টুকরো টুকরো করে কাটে। রক্তে লেপ্টে যায় পুরো ঘর। দীক্ষান্ত এবং প্রিয়া দুষ্যন্তের গাড়ি নিয়ে বাজারে যায়। একটি বেগুনি রঙের ট্রলি ব্যাগ কেনে। বাড়ি ফিরে তারা দুষ্যন্তের টুকরো করা দেহটি সেই স্যুটকেসে ভরে ফেলে। তারপর তারা রওনা দেয় দিল্লি জয়পুর হাইওয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা দুষ্যন্তের দেহটি ফেলে আসে। তারপর দুষ্যন্তের গাড়ি নিয়ে তারা আবার বাড়ি ফেরে। 2018 সালের 4 মার্চ সকালবেলা দুষ্যন্তের গাড়িতে একটি ফেক নাম্বার প্লেট লাগিয়ে জয়পুর ছেড়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু জয়পুর পুলিশ ততক্ষণে সতর্ক হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় নাকা চেকিং চলছিল। সেই সময় গান্ধীনগরের কাছে একটি নাকা চেকিং পোস্টে ধরা পড়ে যায় প্রিয়া, দীক্ষান্ত এবং লক্ষ। মাত্র 25,000 টাকা। হ্যাঁ, মাত্র এই টাকার লোভে প্রিয়া এবং তার সঙ্গীরা একটি পরিবারকে চিরতরে ধ্বংস করে দিয়েছিল। দুষ্যন্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা এই টাকা তুলতে পেরেছিল, কিন্তু এর বিনিময়ে তারা একজন বাবাকে তার সন্তান থেকে, একজন স্ত্রীকে তার স্বামী থেকে এবং একটি 1.5 বছরের শিশুকে তার বাবা থেকে বঞ্চিত করেছিল। দুষ্যন্তের দোষ ছিল বিবাহিত হওয়া সত্ত্বেও অনলাইনে মেয়েদের সঙ্গে আলাপ জমানো। এটা নিঃসন্দেহে নৈতিকভাবে ভুল, কিন্তু এর সাজা কি মৃত্যু হতে পারে? কখনোই না। প্রিয়া যদি দুষ্যন্তকে পুলিশের হাতে ধরিয়ে দিত তাহলে হয়তো আইনের কাঠগড়ায় দাঁড় করানো যেত, কারণ নিজের আসল পরিচয় গোপন করে কারোর সঙ্গে মেশা আইনের চোখে অপরাধ। কিন্তু প্রিয়ার পরিকল্পনা তো ছিল সম্পূর্ণ ভিন্ন। তার রাগ এবং প্রতিশোধের আগুন এতটাই তীব্র ছিল যে একটি গোটা পরিবারকে প্রিয়া তছনছ করে দিতেও একবার পিছুপা হলো না। আজ প্রিয়া, দীক্ষান্ত এবং লক্ষ 3 জনেই জেল খাটছে। কিন্তু প্রিয়ার মধ্যে এই ঘটনা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ ভিতরে ভিতরে প্রিয়া ততদিনে একজন দাগী অপরাধীতে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, একজন দাগী অপরাধীকে কি কখনো মুখ দেখে বা 2 দিন কথা বলে চেনা যায়? না, যায় না। এই ঘটনা থেকে আমাদের সবাইকে ভালো করে সতর্ক হতে হবে। অনলাইনে বন্ধুত্ব হোক বা পরিচয়, কারোর সঙ্গে দেখা করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করে নেওয়াই উচিত। হুট করে কারোর বাড়িতে চলে গেলে আপনিও দুষ্যন্তের মতন পরিস্থিতির শিকার হতে পারেন। তাই দেখা করার সময় জনবহুল এলাকা বেছে নেওয়াই সবচেয়ে নিরাপদ বিকল্প। আজকের ঘটনাটি আমি একটি প্রশ্ন দিয়ে শেষ করব। আপনি কি মনে করেন প্রিয়ার মতন মানুষরা কখনোই বদলাবে না, নাকি আমাদের সমাজই তাদের এমন করে তুলেছে?
আপনার মতামত জানান কমেন্টে। আর হ্যাঁ, এই গল্প থেকে যদি কিছু শেখার থাকে তাহলে তা হলো অনলাইনে পরিচয় গোপন করে কাউকে বিশ্বাস করবেন না। দেখা করার আগে ভালো করে যাচাই করে নিন, কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। গল্পটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও চাঞ্চল্যকর গল্প নিয়ে আমি আবারও ফিরে আসবো।